একটু ভেবে দেখুন তো বিষয়টা, কোনো একটা ব্যবসার সবচেয়ে লাভজনক দিনটি যদি সেই দিনটিই হয় যেদিন তারা আনুষ্ঠানিকভাবে তাদের দরজাই খোলেনি। শুনতে হয়তো একটু অবাস্তব লাগছে। মানে দোকান খোলার আগেই লাভ। ঠিক তাই। সাধারণত যখন কোনো বড় শপিং মল বা কোনো আন্তর্জাতিক চেইন স্টোরের উদ্বোধন হয়, তখন আমরা আসলে কি দেখি? আমরা তো দেখি জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হচ্ছে, ফিতা কাটা হচ্ছে। রাইট, ফিতা কাটা হচ্ছে আর অসংখ্য মানুষের ভিড়। কিন্তু সেই ফিতা কাটার মুহূর্তটির মাসের পর মাস আগে থেকে, মানে আড়ালে যে একটা বিশাল কর্মযজ্ঞ ঘটে, ব্যবসার আসল খেলাটা কিন্তু শুরু হয় ঠিক সেখানেই। একদম। ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজটা তো আগে থেকেই হয়। হ্যাঁ, তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা ঠিক এই আড়ালে থাকা প্রস্তুতির একটা দারুণ উদাহরণ। আচ্ছা। আমাদের আজকের তথ্যসূত্র হল একটি অত্যন্ত আকর্ষণীয় প্রচারণামূলক টেক্সট, মানে একটা প্রমোশনাল বার্তা। বার্তাটি বাংলাদেশে অ্যাটমি বিজনেস বা অ্যাটমি বিজনেস নামের একটি প্রতিষ্ঠানের যাত্রার আরম্ভ নিয়ে। অ্যাটমি বিজনেস। আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্য হল একটা গ্লোবাল ব্র্যান্ড যখন নতুন কোনো বাজারে প্রবেশ করে তখন পণ্য বিক্রি শুরু করার আগেই তারা কিভাবে এই হাইপটা তৈরি করে। মানে মার্কেট ওপেন হওয়ার আগের প্রস্তুতিটা আর কি। হ্যাঁ, এই যে প্রি রেজিস্ট্রেশন বা প্রাক নিবন্ধনের কথা বলা হচ্ছে, এর পেছনের মনস্তত্ত্ব কি এবং কেন আগেভাগে সংগঠন বা টিম তৈরি করাটা এত জরুরি, সেই পুরো মেকানিজমটা আমরা আজ ডিকোড করব। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই পুরো প্রচারণার ধরনটি। মানে যে কোনো বড় উদ্যোগের ক্ষেত্রে চূড়ান্ত ফলাফলটার চেয়ে কিন্তু এই ভিত্তিপ্রস্তর স্থাপনের কৌশলটা বেশি ইন্টারেস্টিং হয়। রাইট, কারণ কৌশলটাই তো আসল। একদম। এটি কেবল একটি সাধারণ উদ্বোধনী খবর নয়। এটি হচ্ছে বাজার খোলার আগেই একটি অত্যন্ত শক্তিশালী ইকোসিস্টেম বা ভিত তৈরির সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। মানে তারা ফিল্ড প্রস্তুত করছে আগে থেকেই। হ্যাঁ, প্রচারণায় খুব স্পষ্টভাবে জোর দেয়া হচ্ছে যে লঞ্চ করার আগেই যেন পজিশন বা অবস্থান নিশ্চিত করা হয়। বিপণন এবং ব্যবসায়িক মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, একটা কোম্পানি কিভাবে পণ্য ছাড়াই মানুষের এত আগ্রহ তৈরি করে, এটি তার একটা অসাধারণ কেস স্টাডি। সত্যি বলতে কি, এই কেস স্টাডির প্রথম আকর্ষণীয় দিকটাই হলো তাদের গ্লোবাল পরিচয়। মানে ওই যে প্রচারণাপত্রে যেটা বলা হয়েছে। হ্যাঁ, সেখানে দাবি করা হয়েছে যে অ্যাটমি হলো একটি গ্লোবাল কোরিয়ান নেটওয়ার্কিং কোম্পানি। শুধু তাই নয়, সেখানে এও বলা হয়েছে যে কোম্পানিটি ইতিমধ্যে বিশ্বের অনেক দেশের সফলভাবে পরিচালিত হচ্ছে। রাইট। এবং এখন বাংলাদেশে শুরু হতে যাচ্ছে। তো এটিকে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, ধরুন টেক জায়ান্ট অ্যাপল বা স্যামসাং যখন নতুন কোনো দেশে তাদের প্রথম অফিসিয়াল স্টোর খুলতে যায়, তখন বিষয়টা কেমন দাঁড়ায়? তখন তো মানুষের মাঝে আগে থেকেই একটা প্রবল উত্তেজনা থাকে। ঠিক, তাদের পণ্যের ইকোসিস্টেম, তাদের মার্কেটিং কৌশল সবকিছু কিন্তু অন্যান্য দেশে আগে থেকেই পরীক্ষিত। তাদের আগে থেকেই একটা অন্ধ ভক্ত শ্রেণী থাকে, তাই না? হ্যাঁ, একদম পরীক্ষিত একটা মডেল নিয়ে তারা নামে। এখন তারা শুধু নতুন একটা ভৌগোলিক সীমারেখায় প্রবেশ করছে। তো যারা শুনছেন তাদের জন্য আমার প্রশ্ন হল, এই গ্লোবাল এবং বিশেষ করে কোরিয়ান ট্যাগটি একটি নতুন বাজারের ক্ষেত্রে ঠিক কতটা মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টিকে বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারব যে এই ট্যাগগুলোর ওজন আসলে অনেক বেশি। আচ্ছা, কিভাবে? প্রথমত, এই যে বলা হচ্ছে ইতিমধ্যেই অনেক দেশে সফলভাবে চলছে, এই লাইনটি কিন্তু কোনো সাধারণ দাবি নয়। একটা ভরসার জায়গা তৈরি করে, তাই তো? একদম তাই। যখন কোনো নতুন কোম্পানি বা বিজনেস মডেল বাজারে আসে, তখন যারা ডিস্ট্রিবিউটর বা পরিবেশক হিসেবে যুক্ত হতে চান, তাদের মনে সবচেয়ে বড় বাধাটা কি থাকে জানেন? হয়তো ঝুঁকি নেবার ভয়। ঠিক ধরেছেন, সম্ভাব্য ঝুঁকির ভয়। কোম্পানিটি টিকবে তো? এদের মডেল কি আদৌ কাজ করবে? এই ধরনের সন্দেহ থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, মানে নতুন কিছুতে তো মানুষ হুট করে ভরসা করতে চায় না। কিন্তু যখন বলা হয় যে মডেলটি বিশ্বব্যাপী পরীক্ষিত এবং সফল, তখন সেই মানসিক ঝুঁকিটা এক ধাক্কায় অনেকখানি কমে যায়। ও আচ্ছা। ডিস্ট্রিবিউটররা বুঝতে পারেন যে তাদের নতুন করে চাকা আবিষ্কার করতে হবে না, শুধু একটা সফল গ্লোবাল ফ্র্যাঞ্চাইজির ব্লুপ্রিন্ট অনুসরণ করলেই হবে। আর এর সাথে যুক্ত হয়েছে কোরিয়ান পরিচয়টি। এ ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, কোরিয়ান ট্যাগটা এখন বিশাল ব্যাপার। গত ১-১.৫ দশক ধরে বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও
হ্যানলিউ বা কোরিয়ান ওয়েভের যে একটা বিশাল প্রভাব তৈরি হয়েছে সেটা তো আমরা সবাই জানি। একদম, কে পপ থেকে শুরু করে কে ড্রামা। আর বিশেষ করে কোরিয়ান স্কিন কেয়ার বা প্রসাধন সামগ্রী, এগুলো তো এখন রীতিমতো একটি কালচারাল ফিনমিনন। সত্যি তাই, এই মেড ইন কোরিয়ার ট্যাগটি এখন ভোক্তাদের মনে স্বয়ংক্রিয়ভাবেই উন্নত প্রযুক্তি আর প্রিমিয়াম মানের একটা প্রতিচ্ছবি তৈরি করে। রাইট, মানে নিখুঁত পরিষ্কারতা আর দারুণ কোয়ালিটি। সুতরাং এই গ্লোবাল কোরিয়ান শব্দটি ব্যবহার করে তারা অবচেতনভাবেই ভোক্তাদের মনে একটি ইতিবাচক মানদণ্ড স্থাপন করে দিচ্ছে। এটি এমন একটা সাইকোলজিক্যাল টাইমিং যা মূল পণ্য বাজারে আসার আগেই অর্ধেক কাজ এগিয়ে রাখে। মানে কোরিয়ান পপ কালচার আর বিউটি ট্রেন্ডের কারণে বাংলাদেশের বাজার আগে থেকেই প্রস্তুত হয়ে আছে। হ্যাঁ, তারা শুধু সেই প্রস্তুত জমিতে বীজ বপন করতে আসছে। কিন্তু দেখুন, শুধু একটি ব্র্যান্ড ইমেজ বা গ্লোবাল ট্যাগ দিয়ে তো আর দীর্ঘমেয়াদী ব্যবসা টিকিয়ে রাখা যায় না। না, সেটা কোনোভাবেই সম্ভব না। এর জন্য তো একটা সলিড ব্যবসায়িক মডেল প্রয়োজন হয়, আর প্রমোশনাল টেক্সটে ঠিক সেই জায়গাটিতেই একটি বড় দাবি করা হয়েছে। হ্যাঁ, যে কোনো দীর্ঘমেয়াদী ব্যবসার মূলে তো একটা শক্ত দর্শন থাকতে হয়। তো এই প্রচারণায় অ্যাটমির মূলনীতি হিসেবে দুটি খুব ভারী শব্দ ব্যবহার করা হয়েছে। আচ্ছা। একটি হল অ্যাবসোলিউট কোয়ালিটি, যার মানে নিখুঁত বা সর্বোচ্চ মান, আর অন্যটি হল অ্যাবসোলিউট প্রাইস বা চূড়ান্ত সাশ্রয়ী দাম। দুটো বেশ স্ট্রং শব্দ। এখন ঠিক এখানে আমার একটু বড়সড় খটকা লাগছে। খটকা কেন? মানে সাধারণ অর্থনীতির সূত্র বা আমাদের বাস্তব দুনিয়ার অভিজ্ঞতা তো বলে যে উচ্চ গুণগত মান এবং সাশ্রয়ী দাম, এই দুটি বিষয়ে একে অপরে সম্পূর্ণ বিপরীতমুখী। হ্যাঁ, সাধারণত তো প্রিমিয়াম জিনিস মানেই দাম বেশি হবে। ঠিক তাই, প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করতে গেলে উৎপাদন খরচ বাড়বে, আর তার প্রভাব স্বাভাবিকভাবেই পড়বে দামের ওপর। গ্রাহকদের প্রিমিয়াম জিনিসের জন্য বেশি মূল্য চোকাতে হবে, এটাই তো স্বাভাবিক নিয়ম, তাই না? তা তো বটেই। তাহলে এই দুটি সম্পূর্ণ বিপরীতমুখী বিষয় একসাথে কিভাবে একটি কোম্পানির মূলনীতি বা ইউনিক সেলিং প্রপোজিশন হতে পারে? আসলে এই বৈপরীত্যটি বা প্যারাডক্সটি ধরা খুব জরুরি। আপাতদৃষ্টিতে এটা অসম্ভব মনে হলেও নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিংয়ের কাঠামোগত অর্থনীতিটা বুঝলে এর পেছনের যুক্তিটা পরিষ্কার হবে। আচ্ছা, একটু খুলে বলবেন ব্যাপারটা? এই মডেলে কোম্পানিগুলো সাধারণত প্রচলিত সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি এড়িয়ে চলে। প্রচলিত সাপ্লাই চেইন বলতে ম্যানুফ্যাকচারার থেকে শুরু করে হোলসেলার হয়ে রিটেলার পর্যন্ত যে লম্বা চেনটা থাকে, সেটার কথা বলছেন? ঠিক তাই। সাধারণ ব্যবসায় একটি পণ্য যখন কারখানা থেকে বেরোয়, তখন তার সাথে যুক্ত হয় জাতীয় পরিবেশক, আঞ্চলিক পরিবেশক, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতার লাভ। হ্যাঁ, প্রত্যেকেই তো নিজের লাভের অংশটা রাখবে। সবচেয়ে বড় কথা, এর সাথে যুক্ত হয় বিশাল অঙ্কের বিজ্ঞাপনী খরচ। টিভিতে বিজ্ঞাপন, বিলবোর্ড, এইসব আর কি। ওহ, বুঝতে পারছি, মানে মার্কেটিংয়ের বিশাল খরচ। একদম। এই প্রতিটি ধাপে পণ্যের দাম কিন্তু বহুগুণ বেড়ে যায়। নেটওয়ার্ক মার্কেটিংয়ের মূল দাবিটি হল তারা এই মাঝখানের ধাপগুলো এবং গতানুগতিক বিজ্ঞাপনের বিশাল খরচগুলো পুরোপুরি ছেঁটে ফেলে। আচ্ছা, মানে মাঝখানে কোনো মাধ্যম থাকছে না। হ্যাঁ, তো সেই বেঁচে যাওয়া বিশাল অঙ্কের অর্থের একটি অংশ তারা পণ্যের মান উন্নয়নে, অর্থাৎ ওই অ্যাবসোলিউট কোয়ালিটি নিশ্চিত করতে ব্যয় করে। আর বাকি অংশটা? আর বাকি অংশটি দামকে সাধারণ ক্রেতার নাগালের মধ্যে বা অ্যাবসোলিউট প্রাইসে রাখতে সাহায্য করে। একটু থামাই আপনাকে এখানে। এই যুক্তিটা শুনতে খুব চমৎকার লাগে ঠিকই, কিন্তু এর ভেতরে একটা বড় ফাঁক আছে বলে আমার মনে হচ্ছে। ফাঁক কিরকম? ঠিক আছে, মানলাম তারা টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে না বা পাইকারি বিক্রেতাদের কোনো কমিশন দিচ্ছে না, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলোকে তো তাদের ডিস্ট্রিবিউটরদের কমিশন দিতে হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই দিতে হয়। আর এই মডেলে তো শুধু একজন ডিস্ট্রিবিউটরকে নয়, বরং নেটওয়ার্কের বিভিন্ন স্তরে থাকা অনেক ডিস্ট্রিবিউটরকে মাল্টিলেভেল কমিশন দিতে হয়। রাইট। তাহলে বিজ্ঞাপনের খরচ বাঁচিয়ে যে টাকাটা থাকলো, সেটা তো আবার ওই ডিস্ট্রিবিউটরদের কমিশন দিতেই চলে যাচ্ছে। তাহলে ঘুরে ফিরে তো সেই একই কথা হলো, দামটা আসলে অ্যাবসোলিউট প্রাইস থাকে কিভাবে? হ্যাঁ, অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট তুলেছেন। এটি এমন একটি প্রশ্ন যা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কোর মেকানিজমকেই চ্যালেঞ্জ করে। হ্যাঁ, কারণ খরচ তো একটা হচ্ছেই। হ্যাঁ, ডিস্ট্রিবিউটরদের কমিশন দিতে হয় এবং সেটি একটি বড় খরচ। কিন্তু এখানে পার্থক্যটা হল খরচের টাইমিং এবং নিশ্চয়তায়। খরচের টাইমিং মানে? প্রচলিত মডেলে কোম্পানিকে পণ্য বিক্রি হওয়ার আগেই বিজ্ঞাপনের পেছনে কোটি কোটি টাকা ঢালতে হয়।
বিজ্ঞাপন তো আগেই দিতে হয়। বিজ্ঞাপন দেওয়ার পরও পণ্য বিক্রি হবে কি হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটি একটি বিশাল অপরিবর্তনযোগ্য ব্যয় বা সাঙ্ক কস্ট। রাইট, টাকা একবার খরচ হয়ে গেলে তো আর ফেরত আসবে না। অন্যদিকে ডিরেক্ট সেলিং মডেলে কোম্পানি কেবল তখনই কমিশন দেয় যখন একটি পণ্য সফলভাবে বিক্রি হয়, মানে সেলস না হলে কোনো মার্কেটিং খরচ নেই। ও, এবার বুঝতে পারছি। মানে এখানে মার্কেটিং বাজেটটা আগে থেকে খরচ না হয়ে বিক্রির চূড়ান্ত ফলাফলের সাথে সরাসরি যুক্ত থাকছে। একদম তাই। এটি মূলত একটি পারফরম্যান্স বেসড মার্কেটিং। এর ফলে কোম্পানির আর্থিক ঝুঁকি অনেক কমে যায়। আর সেই কারণে তারা উৎপাদনে বেশি বিনিয়োগ করতে পারে। হ্যাঁ, যখন তারা লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটরের মাধ্যমে একটি বিশাল ভলিউমে পণ্য উৎপাদন ও বিক্রি নিশ্চিত করতে পারে, তখন ইকোনমিজ অফ স্কেলের কারণে প্রতিটি পণ্যের উৎপাদন খরচ নাটকীয়ভাবে কমে আসে। আচ্ছা, মানে যত বেশি উৎপাদন, খরচ তত কম। ঠিক এই জায়গাটি থেকেই মূলত অ্যাবসলিউট প্রাইসের দাবিটি করা হয়। এর মানে এই নয় যে পণ্যটি সস্তা, বরং এর মানে হলো এই নির্দিষ্ট প্রিমিয়াম মানের একটি পণ্য বাজারে থাকা অন্য কোনো ব্র্যান্ড এর চেয়ে কম দামে দিতে পারবে না। বুঝতে পেরেছি। আর ডিস্ট্রিবিউটরদের দৃষ্টিকোণ থেকেও তো এই অ্যাবসোলিউট কোয়ালিটি হওয়াটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, সেটা তো বটেই। কারণ ডিস্ট্রিবিউটরদের তো এই পণ্যগুলো অচেনা কাউকে নয়, বরং নিজেদের বন্ধুবান্ধব, পরিবার বা পরিচিত মহলে সুপারিশ করতে হয়। রাইট, নিজের নেটওয়ার্কের মধ্যেই তো কাজ করতে হয়। পণ্য যদি সত্যিই ভালো না হয়, তাহলে কেউ নিজের সামাজিক সুনাম বা সোশ্যাল ক্যাপিটাল নষ্ট করে বারবার তো আর সেই পণ্য বিক্রি করতে পারবে না, তাই না? একেবারে নিখুঁত বলেছেন। সোশ্যাল ক্যাপিটালই হলো ডিরেক্ট সেলিংয়ের মূল চালিকা শক্তি। একদম। পণ্য ভালো হলে সেটি নিজ গুণের রি-অর্ডার তৈরি করে, আর দাম সাশ্রয়ী হলে সেটি মানুষের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে যায়। এই দর্শনটি মূলত একটি দীর্ঘমেয়াদী ইকোসিস্টেম টিকিয়ে রাখার চাবিকাঠি। তো দর্শন এবং অর্থনীতির বিষয়টা তো বেশ পরিষ্কার হলো, কিন্তু প্রচারণায় বারবার একটা নির্দিষ্ট সময়ের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। ওই যে প্রি রেজিস্ট্রেশনের বিষয়টা। হ্যাঁ, বলা হচ্ছে প্রি রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং লঞ্চ হওয়ার আগে বড় টিম বা বিশাল দল এবং স্ট্রং অর্গানাইজেশন বিল্ড করা সম্ভব। এটা খুব ইন্টারেস্টিং একটা স্ট্র্যাটেজি। আমার প্রশ্ন হল, এত তাড়াহুড়ো কেন? পণ্য আসার আগেই দল গঠন করার এই বিষয়টা অনেকটা সেই কৃষকের মতো, যিনি বর্ষাকাল আসার কথা জেনে আকাশ থেকে বৃষ্টি পড়ার আগেই জমি চাষ করে, সার দিয়ে বীজ বুনে প্রস্তুত হয়ে থাকেন। হ্যাঁ, হ্যাঁ, চমৎকার একটা উপমা দিয়েছেন। মানে বৃষ্টি নামার পর যারা জমি চাষ করতে যাবে তারা তো ফসল তোলায় অনেক পিছিয়ে পড়বে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে বাজার আনুষ্ঠানিকভাবে খোলার আগেই সংগঠন তৈরি করাটা এত জরুরি কেন? এই উপমাটি পরিস্থিতিটিকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে আসলে। এটি বুঝতে হলে আমাদের ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ বা প্রথম দিকে যুক্ত হওয়ার মনস্তত্ত্ব নিয়ে কথা বলতে হবে। আচ্ছা। প্রচারণায় এই যে বলা হচ্ছে লঞ্চের আগেই পজিশন সিকিউর করতে, এটি মূলত একটি প্রতিযোগিতামূলক বাজারে হেডস্টার্ট বা শুরুর সুবিধা পাওয়ার কৌশল। মানে রেস শুরু হওয়ার আগেই একটু এগিয়ে থাকা। একদম। নেটওয়ার্ক মার্কেটিংয়ে একটি কথা প্রচলিত আছে, কারণ নেটওয়ার্কই হলো তার নেটওয়ার্থ। তার মানে লঞ্চের দিন শূন্য থেকে শুরু করার বদলে আগে থেকেই একটি প্রস্তুত সেনাবাহিনী হাতে রাখার কৌশল এটা। ঠিক তাই। যখন কোনো বড় ব্র্যান্ড নতুন দেশে লঞ্চ করে, তখন প্রথম কয়েক মাস কিন্তু একটা বিশাল আলোড়ন বা মোমেন্টাম থাকে। হ্যাঁ, নতুন কিছু নিয়ে মানুষের তো আগ্রহ থাকেই। যারা প্রি রেজিস্ট্রেশন করে আগে ভাগে একটি শক্তিশালী অর্গানাইজেশন তৈরি করে রাখেন, তারা লঞ্চের দিন আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথেই ওই মোমেন্টামটির পুরো সুবিধা নিতে পারেন। আচ্ছা, মানে দিন 1 থেকেই তারা অ্যাকশনে চলে যায়। ধরে নিন লঞ্চের দিন কোম্পানির পণ্য হাতে পাওয়া গেল। যারা আগে থেকে সংগঠন তৈরি করে রেখেছে, তাদের পুরো টিম একসাথে কাজ শুরু করে দেবে। আর যারা পরে আসবে? অন্যদিকে যারা লঞ্চের পর যুক্ত হবে, তাদের তো তখনও নেটওয়ার্ক তৈরির কাজই শুরু করতে হবে। তারা ওই সময়টাতে পিছিয়ে পড়বে। বুঝতে পারছি। এই যে মিস করে ফেলার ভয় বা ফিয়ার অফ মিসিং আউট, এটাকে এখানে খুব দারুণভাবে কাজে লাগানো হচ্ছে। মানুষ স্বভাবতই কোনো বড় গ্লোবাল উদ্যোগের শুরুতে থাকতে চায়, যাতে পরে আফসোস করতে না হয়। তার মানে এই প্রি রেজিস্ট্রেশন ফেজটি আসলে কোনো ওয়েটিং পিরিয়ড বা শুধু বসে বসে অপেক্ষার সময় নয়। একদমই না। এটি মূলত সবচেয়ে ব্যস্ততম প্রস্তুতির সময়। যারা এই ব্যবসায় সিরিয়াস, তারা এই সময়টাকে নিজেদের ফাউন্ডেশন বা ভিত্তি মজবুত করার কাজে লাগাচ্ছেন। এবং এটি কোম্পানির জন্যও কিন্তু একটি চমৎকার ডেটা পয়েন্ট।
ডেটা পয়েন্ট, সেটা কিভাবে? দেখুন, পণ্য বাজারে আসার আগেই কোম্পানি জেনে যাচ্ছে যে তাদের সম্ভাব্য ডিস্ট্রিবিউটর সংখ্যা কত, কোন অঞ্চলে মানুষের আগ্রহ বেশি। ও আচ্ছা, মানে তারা আগে থেকেই বাজারের একটা ম্যাপ পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সেই অনুযায়ী তারা সাপ্লাই চেন বা ইনভেন্টরির পরিকল্পনাও করতে পারছে। এটি দুই পক্ষের জন্য একটি দারুণ কৌশল। সত্যিই তাই। এবার তাহলে সবচেয়ে আকর্ষণীয় দিকটায় আসা যাক। কোনটা? প্রচারণাপত্রে দাবি করা হয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশের মার্কেট ওপেন হলে আপনার টিম ও ইনকাম অনেক দ্রুত বৃদ্ধি পাবে। হুম এই যে দ্রুত বৃদ্ধি বা র্যাপিড গ্রোথের কথা বলা হচ্ছে, এটি কি শুধু আগেভাগে পজিশন সিকিউর করার একটা ফাঁকা বুলি, মানে শুধু কথার কথা, নাকি এর পেছনে সত্যিকারের কোনো গাণিতিক কারণ রয়েছে? না না, এটা মোটেও ফাঁকা বুলি নয়। মানে শুধু আগে যুক্ত থাকলেই কি আয় দ্রুত বৃদ্ধি পায়? এর পেছনে একটি খুব শক্ত, কাঠামোগত এবং গাণিতিক কারণ রয়েছে আসলে। আচ্ছা, সেটা কি? নেটওয়ার্ক ব্যবসায় আয় বা ইনকামের গ্রাফটি সাধারণ ব্যবসার মতো সরলরৈখিক হয় না, মানে 1, 2, 3 এভাবে বাড়ে না। তাহলে কিভাবে বাড়ে? এখানে কাজ করে সূচকীয় বৃদ্ধি বা এক্সপোনেনশিয়াল গ্রোথের মেকানিজম। এক্সপোনেনশিয়াল গ্রোথ। যারা ব্যবসা ও মার্কেটিং নিয়ে ধারণা রাখেন তারা জানেন যে একটি সফল ডিরেক্ট সেলিং মডেলে নেটওয়ার্ক ডুপ্লিকেশন কিভাবে কাজ করে এবং মার্কেট স্যাচুরেশন পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ। বিষয়টিকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি, মানে একটু দৃশ্যপট চিন্তা করি, তাহলে কেমন দাঁড়াবে? ধরুন, প্রি রেজিস্ট্রেশন চলাকালীন একটি শক্তিশালী টিম তৈরি করে রাখা হলো। ধরলাম। মার্কেট যেদিন ওপেন হলো সেদিন এই টিমের সদস্যরা শুধুমাত্র নিজেরা পণ্য ব্যবহার করা বা বিক্রি করাই শুরু করল না, তারা তাদের নিজস্ব প্রি-বিল্ট নেটওয়ার্ককেও সাথে সাথে সক্রিয় করে তুলল। রাইট, কারণ তাদের নিচে তো আগে থেকেই মানুষ যুক্ত আছে। হ্যাঁ, আর যেহেতু এই মডেলে যে কোনো বিক্রয় তার ওপরের দিকের পুরো চেইনকে প্রভাবিত করে, তাই প্রথম দিনেই ওই পজিশন হোল্ডারদের সেলস ভলিউমে একটা বিশাল স্পাইক বা উল্লম্ফন দেখা যায়। আচ্ছা, মানে নিচে একজন কিনলে ওপরের সবাই সেটার সুবিধা পাচ্ছে। একদম তাই। আর যেহেতু মার্কেট একেবারে নতুন, মানে কেবল লঞ্চ হচ্ছে, তাই স্যাচুরেশন পয়েন্ট বা বাজার সম্পৃক্ত হয়ে যাওয়ার কোনো ঝুঁকি তো এই মুহূর্তে নেই, তাই না? একদম সঠিক পয়েন্ট ধরেছেন। যে কোনো নেটওয়ার্ক মডেলেই একটা সময় গিয়ে মার্কেট স্যাচুরেশন বা বাজার পরিপূর্ণ হয়ে যাওয়ার অবস্থা আসতে পারে। হ্যাঁ, তখন তো আর নতুন মানুষ পাওয়া যায় না। কিন্তু যখন একটি দেশ সম্পূর্ণ নতুনভাবে লঞ্চ হচ্ছে তখন পুরো মার্কেটটাই তো একদম খালি। ভার্জিন মার্কেট। রাইট? যারা প্রি রেজিস্ট্রেশন করে ওপরের দিকে পজিশন সিকিউর করেন তারা এই ভার্জিন মার্কেটের সবচেয়ে বড় অংশটা কভার করার সুযোগ পান। মার্কেট লঞ্চের পর যত নতুন মানুষ এই সিস্টেমে যুক্ত হবে, কাঠামোগত কারণেই তারা কোনো না কোনো প্রি রেজিস্টার্ড টিমের অধীনেই যুক্ত হবে। হ্যাঁ, কারণ স্ট্রাকচারটাই তো এমন। ফলে আগে থেকে তৈরি হওয়া টিমগুলোর ভলিউম এবং আয় একটি এক্সপোনেনশিয়াল গতিতে বা সূচকীয় হারে বাড়তে থাকবে। এই গতির কারণেই প্রচারণায় বারবার পজিশন সিকিউর করার তাগিদ দেওয়া হয়েছে। তার মানে লঞ্চের দিনটি তাদের জন্য কোনো সূচনার দিন নয়। না, মোটেও না। লঞ্চের দিনটি হলো তাদের সেই দিন যেদিন তারা তাদের আগে থেকে সেট করে রাখা ডমিনোসগুলোতে জাস্ট প্রথম টোকাটা দেবে, আর সাথে সাথে পুরো চেইন রিয়াকশনটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, চমৎকার উপমা দিয়েছেন। ঠিক তাই, ডমিনোসগুলো আগে থেকেই সাজানো থাকছে, মার্কেট ওপেন হওয়াটা হলো শুধু সেই প্রথম টোকাটা দেওয়া। দারুণ একটা মেকানিজম। আর এই কারণেই বলা যায় যে লঞ্চের আগের সময়টা লঞ্চের পরের সময়ের চেয়ে কৌশলগতভাবে অনেক বেশি মূল্যবান। সত্যিই তাই। আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা দেখতে পেলাম যে অ্যাটমি নামের এই গ্লোবাল কোরিয়ান কোম্পানিটি বাংলাদেশে প্রবেশের জন্য একটি অত্যন্ত সুপরিকল্পিত কৌশল অবলম্বন করছে। একদম, খুব গুছিয়ে তারা এগোচ্ছে। তারা একদিকে যেমন গ্লোবাল এবং কোরিয়ান পরিচয় দিয়ে মানুষের মনে বিশ্বাসযোগ্যতা তৈরি করছে, অন্যদিকে অ্যাবসলুট কোয়ালিটি এবং প্রাইসের প্রতিশ্রুতি দিয়ে একটি টেকসই ইকোসিস্টেমেরও আশ্বাস দিচ্ছে। রাইট। আর এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রি রেজিস্ট্রেশন, যা মূলত মার্কেট ওপেন হওয়ার আগেই একটি বিশাল নেটওয়ার্ক এবং সেলস ফোর্স তৈরি করে রাখার মাস্টারস্ট্রোক। ওই